এক ফ্যাসিস্টের পরিবর্তে আর এক ফ্যাসিস্ট আসবে না এবং বৈষম্য বিরোধী সংগ্রাম তারা এগিয়ে নিয়ে যাবে। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পূর্ণ তালিকা দরকার। প্রধান উপদেষ্টার দুটি বক্তব্য আমরা পেয়েছি, একটি তিনি পিটিআইকে দিয়েছেন, একটি হচ্ছে সরাসরি জাতির উদ্দেশ্যে দিয়েছেন। একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি চুপচাপ শেখ হাসিনা ভারতে থাকতেন তাহলে অসুবিধা ছিল না, তিনি ভুলে যেতেন, আমরা ভুলে যেতাম, এই প্রসঙ্গটা তিনি লাইনটা তিনি বলেছেন। তবে তিনি সেখান থেকে নানা ধরনের বিবৃতি দিচ্ছেন, নানা ধরনের ষড়যন্ত্র করছেন, কাজে তাকে ফেরত আনাটাই তিনি এখন সবচেয়ে কাজের কথা মনে করছেন। এবং তিনি একই সাথে বলেছেন যে পর্যন্ত ফেরত প্রত্যাপন না হয় সে পর্যন্ত যেন শেখ হাসিনা চুপ থাকেন। আসলে কি শেখ হাসিনাকে ফেরানোটা সহজ হবে কিনা? আমার মনে হয় শেখ হাসিনার পর্বে যাওয়ার আগে আমি ছোট্ট দুটি কথা বলি, কারণ এখানে নাজমুল আছেন এবং আজকে যেহেতু 1 মাস পূর্তিতে তারাও একটা অনুষ্ঠান করলো। আমি নাজমুল সহ যারা এই আন্দোলনে ভূমিকা পালন করেছেন, আমাদের একজন ছাত্রকর্মী রেজবি শহীদের মৃত্যুবরণ করেছেন, অনেকেই করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করব যে আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের ভাষায় ছিল এক ফ্যাসিস্টের পরিবর্তে আর এক ফ্যাসিস্ট আসবে না এবং বৈষম্য বিরোধী সংগ্রাম তারা এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাও থাকলো। এবং আমি একটু প্রভুক্ত হয়ে আপনি প্রশ্ন করেছিলেন, সে তখন মনে হচ্ছিল ওরা যদি এই যে নাজমুল যেটা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান কালকেই চাই খুলে দেওয়া হোক, আমরা চাই, এবং ওনারা যদি প্রচেষ্টা নেয় যে বিশ্ববিদ্যালয়ের সংস্কার বা কলেজের সংস্কারের কাজ হোক, মানে একেবারে সিস্টেমেটিক যেভাবে চলে, ওইখানে আপনার বিভিন্ন হলে বা বিভিন্ন জায়গায় ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্রুত নির্বাচনের জায়গায়, তার মানে তাদের ওই ছোট জায়গা থেকেই যে আগের যে দখলদারিত্ব যেগুলো ছিল নিজের ঘর থেকে শুরু হোক, হ্যাঁ, সেইটা যদি করতে পারে আমার মনে হয় সেটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং সেইটার পথ ধরে আমরা অন্য দিকে এগিয়ে যেতে পারবো। এখন যে আলোচনা আপনি করলেন, হ্যাঁ, আমিও আপনাদের প্রচার মাধ্যমে দেখলাম উনি বলেছেন, আমি জিনিসটাকে এইভাবে নিচ্ছি যে এটা তো একটা রাজনৈতিক বিষয়। আমি দুইটাই স্বাভাবিক দেখি মানে কি, যে হ্যাঁ, পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন, যেটা কেউ কল্পনা করেনি, উনিও কল্পনা করেনি, উনি ভাবতেও পারেনি, এটাই তো বাস্তব। এবং যে ধরনের অভ্যুত্থান হয়েছে এইটাও অনেকের ভাবনার বাইরে ছিল, কিন্তু সাধারণভাবে আমরা রাজনৈতিক কর্মীরা এটা কিন্তু বুঝতাম যে দীর্ঘ 15-16 বছর ধরে আমরা যে সারা বাংলাদেশে যে তাওয়াটা গরম করেছি এই স্বৈর শাসনের বিরুদ্ধে, কোনো একটা সময় স্পার্ক করবে, কখন কীভাবে করবে আমরা কিন্তু জানতাম না, এটাই সত্য। কিন্তু আমরা জানতাম যখন এটা হবে এবং পরিণতি মোটেই ভালো হবে না, দিন দিন যত খারাপ হচ্ছিল তার একটা ফল আমরা দেখলাম। কিন্তু হলে যেটা ঘটে, উনি যেখানেই যাবেন তিনি তো চুপ থাকবেন না, এটা আমি আশা করিও না, আমি এটা বলারও পক্ষে না, বরঞ্চ খুবই স্বাভাবিক সেই কাজটা করবেন। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে উনি ওনার ভাষায় বলেছে, কিন্তু আমরা যেটা মনে করি কাজটা কি, প্রধান কাজ হচ্ছে এত বড় যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো, আপনি অন্য অনেক বিষয় আছে সেই জায়গাতে আপনি সুনির্দিষ্ট করতে হবে, সুনির্দিষ্ট করে হুকুমের আসামি এবং কারা কি ছিল তাদেরকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় সেই কাজটা করতে হবে। এর মধ্যেই তো শেখ হাসিনার নামে 119টা মামলা হয়েছে, সবগুলোই হত্যা মামলা। দেখুন, আমি এই মামলার বিষয়ে একটু অন্য কথা বলি, মামলাটা আসলে ভালো, আমি আইনবিদ না, বুঝবো না, কিন্তু এই অনেক মামলা আজকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রেস রিলিজ আছে, প্রেস রিলিজটা আমার বিবেচনায় ভালোই অর্থে বলছি যে মামলা তো অনেক সময় গড়ে হচ্ছে, এর আগে বিএনপির অন্যদের আমরা দেখছি না অনেক সময় মূল্যহীন হয়ে যায়, কিন্তু আমরা চাই মূল্যহীন না হয়ে প্রকৃত যা প্রয়োজন সে অনুযায়ী মামলা হওয়া দরকার। তার জন্য যা হওয়ার সেটা করুক, সেটাকে রাষ্ট্র সরকার উদ্যোগীও করুক এবং সেই মামলার আওতায় নিয়ে এসে এই ব্যবস্থাগুলো করুক। সেইটা হবে, মানে আমি বলছি শুধু শেখ হাসিনা না, আরও যে বিষয়গুলো আছে সবার জন্য সেই কাজ কিন্তু করা দরকার। আমি প্রসঙ্গক্রমে একটু প্রভুক্ত হয়ে আজকে ওইটা আরেকটা শব্দ অনুমতি দিলে বলি, এই যে মামলার কথাটা আসলো, আজকে কিন্তু একটা দাবি আমরাও সারা করে আসছি গতকাল বাম জোটের সভা থেকে, যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদের পূর্ণ তালিকা দরকার এবং পরিবারকে পুনর্বাসনটা জরুরি, কিন্তু এই কাজটা বাদ দিলে হবে না। এবং আমি প্রসঙ্গক্রমে বলি, গতকালকের একটা ঘটনা না বলে পারছি না, আমাদের কমিউনিস্ট পার্টির আমাদের একটা সাপ্তাহিক পত্রিকা আছে জানেন একতায়, তাতে কাজ করতেন আতিক, আমাদের সমর্থক, সে এইখানে গুলিতে নিহত হয়েছে যাত্রাবাড়িতে, গতকাল তার ছোট ভাই আসছে, আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছি, এসে যেটা বললো আমি আসলে একটু মনটা খারাপ ছিল, সেটাও আমি আপনার মাধ্যমে বলতে চাই, তাদেরকেও বলতে চাই। এসে বলল যে তার ভাই যে মারা গেছে আমরা সবাই জানি, কিন্তু তার কোনো কাগজ নাই। আমি যে ব্যাপারটা কি,
তো বললো গুলির পরে তাকে ঢাকা কলেজে মেডিকেল মেডিকেলে কলেজে নেওয়া নেওয়া হয়েছে। হয়েছিল। সেইখানে বলেছে যাকে যাকে চেনো তোমরা নিয়ে যাও, নিয়ে গেছে, পোস্টমর্টম হয়নি, কিছু হয়নি। তাই বললাম তোমার কাছে কোনো, বলে যে এখন আমি গেছি মেডিকেল কলেজ কিছু দিতে পারছে না সার্টিফিকেট। তবে তোমার কাছে কি আছে? বলে যে একটা ছবি ছাড়া কিছু নাই। তাহলে আপনি তালিকা করার জন্যে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় একটা নজর দিতে হবে, এদেরকে কিভাবে এই কাজগুলো করতে হবে। আর এই যে মামলার কথাটা বলছি, আমি কিন্তু কোনো এই ব্যক্তির থেকে একটু অন্য জায়গায় আসি। আমি একটা তথ্য, ওনারা জানেন কিনা অনেকে জানেন না হয়তো, এই যে রাজু ভাস্কর্য এখন যেখান থেকে সব আন্দোলনের শুরু হচ্ছে, এটা আমার মনটা খারাপ হয়। আমি যখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, রাজু আমার কমিটির মেম্বার ছিল এবং দুই পক্ষের গোলাগুলিতে সে শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু আর একটা দুঃখের কথা আজকে আমি বলি, জাতিকে জানাই, একটা দুঃখটা কি জানেন? এই রাজু হত্যা মামলাটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। তার একটা কারণ কি ছিল? রাজুর বাবা তখন বিদেশে থাকতেন, উনি তখন ঢাকায় ছিলেন। রাজু মারা যাওয়ার পরে পোস্টমর্টেমটা উনি পারিবারিক কারণে আমরা করতে পারিনি, যার জন্য এই মামলা আমরা প্রথম দায়ের করার পরে উইক হয়ে যাওয়ার পরে আর রক্ষা করতে পারিনি। সুতরাং মামলা আমি ওনাদেরকে বলবো, বলছেন যে এরকম 119টা 20টা মামলা না, মামলাটা হতে হবে সুনির্দিষ্ট মামলা এবং যেটা কার্যকরী, সেইটা হলেই আপনি এই যে শহীদের যে আত্মদান, তার যারা এর জন্য যারা দায়ী, তাদেরকে আপনি প্রকৃত কার্যকর দাঁড় করাতে পারবেন। এটা যেমন ছাত্ররা আজকে বলেছে যে এটা তারা চান, এবং একই সাথে প্রধান উপদেষ্টা বলেছেন যে তার প্রথম কাজ হচ্ছে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।